বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দ্য স্টোরি টেলার। দ্য স্টোরি টেলারে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় কার্তিক 1385-তে, অর্থাৎ 1978 সালে। শুরু হচ্ছে লোডশেডিং। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে 8:15। ডালহৌজি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে তা জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসি ডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে। নবীন চাকর কালই যখন বলল, আরো 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে। এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়। আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেক দিন ধরে মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করব করে আর হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট 3 গেলে ফণীবাবুর বাসস্থান 17-2। ফুটপাতের ওপর শোয়া গোটা 3 নেড়ি কুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণীবাবু, তিনি আর চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন, একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সাড়া শব্দ নেই। আজ পঞ্চমী। রমানাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন, আজই চলে গেলেন নাকি। সিঁড়ির তলায় এসে নবীন, বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই। বেরিয়েছে। ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিং এর আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16র মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোকও নেই। পশ্চিমের 2টো ঘর নিয়ে থাকেন গেস্টেটনার অফিসের বিজনবাবু, সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত,
এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান। আজও গেছেন হয়তো। ফণিবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠক্করের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেতাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর তার খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন? ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণিবাবু শরীরটাকে হাঞ্চব্যাকের মতন বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেয়াল হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টরই হবে। লোডশেডিং এর আদিম ভুতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্য এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই। দরজার চৌখাট হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না। অথচ তা স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুরেছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন, কোনো উত্তর নেই। নবীন ঘুম কাতুরে নয়, সেটা ফণিবাবু জানেন। ফণিবাবু চৌখাট পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্য ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পেছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার চোখ খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। বাকি কাজ তিনি চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে 2 হাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাপাশে এক ফালি দেয়াল, তাতে সুইচ বোর্ড, তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা। ফণিবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পরেই বাঁ দিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটার থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিং এর মধ্যেই হাতড়াতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দ শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল হাতে ঠেকল। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না,
আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই, কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংসদেবের, কিন্তু সেটা থাকার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়নাটা থাকে টেবিলের ওপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান থেকে ওখান করার বাতিক তার আছে বটে। তার চটিজোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায়। ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেওয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিলটাকে লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল, চিড় চিড় চিড়। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার। কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না, আন্দাজে ভুল হয়েছে। আরো এক পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনো নিরেট। রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল। খাড়াখাড়ি হাতল, কাঁচের হাতল, পল কাটা, কাঠ গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারির স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে ওই আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু। গতকাল ছিল রবিবার। দুপুরে এলো তুমুল বৃষ্টি, আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর। টেবিলের ওপরেও জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এ কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকের দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণিবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাত নাড়ানোর কোনো মানেই হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। ফণিবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই, কিন্তু পরমুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে নিলেন। মানুষ তার নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না।
এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে। এখন ফণিবাবুর মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাতাটার ওদিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণিবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না। যাক, তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিক টিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পেছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি। দুটো বাড়ি 3 তলায়, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3-এ ফণিবাবু কোনোদিনও ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3-এর 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো এখন নেই, কিন্তু ঘরের দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আর একটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেই, বাঁদিক থেকে। মেঝের উপরে একটা টিনের বাস্ক জাতীয় কিছু খসটানোর শব্দ। ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে আর তার বুকের ভেতর দুর্মুষ পেটা শুরু হয়েছে। চোর। তার পাশেই বোধহয় খাট, আর খাটের নিচে চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাস্কের ধাক্কা খেয়েছে। ঘরের দরজা আর আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন তার নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈন্যদশা, তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি। চোর অবশ্য আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাস্কের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয় ছিল না। ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক 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 একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল ভুল, ফণিবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিঁচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়া ছুরি থাকা অসম্ভব নয়। অবশ্য অনেক চোর নিরস্ত্র অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন, কারণ তিনি এককালে ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা থাকে কপালে বলে কি উঠে পড়বেন? কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি চলে আসে, আর ঠিক সেই সময় যদি এক দিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো। ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল।
নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না। 48 ধাপ অবধি গুণে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতন মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণিবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সাথে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়ে দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল, বছর 50 বয়স, চাঁদরেল চেহারা, টকটকে গায়ের রং, গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সবজেটে চোখ। 65, 63, 64। পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভেতরেও শব্দ, খচমচ, থুপ ধাপ, আর তারপরেই একটা যন্ত্রণাসূচক উফ। পায়ে কাঁচ বিঁধেছে, চোরের শাস্তি। বাইরের আকাশে ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল। চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়ির পায়েরা শব্দ এবার মেঝেতে, বাইরের বারান্দায়। ফণিবাবু উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌখাটের বাইরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর একই দরজাটা। আদিনাথ সান্যালের বাজখাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরো মনে পড়েছে ফণিবাবুর, তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা। সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক, কলকাতায় 3খানা বাড়ি, সব ভাড়া দিয়ে নিজে এইখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়, আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভেতর, কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পেছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2-এর দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3 তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে।